আজ প্রথমবারের মতো আফসানা আমেনা বেগমের সাথে রান্নাঘরে গিয়েছে। আমেনা বেগম রান্নায় বেশ পারদর্শী। মালেক সাহেবের এত বড় পরিবারের রান্না আমেনা বেগম একাই সামলাচ্ছেন। যে একবার আমেনা বেগমের হাতের রান্না খেয়েছে সে বারবার ফিরে এসেছে। আজ আফসানা সেই রান্নার মহাকাব্যই দেখছে। আমেনা বেগম হাঁড়িতে মাছ, আদা বাটা, রসুন বাটা ইত্যাদি মেশাচ্ছে। পাশেই বসে রয়েছে আফসানা। হঠাৎ আমেনা বেগম বলে উঠলেন, আফসানা, তোমার পছন্দের খাবার কি? ছোট্ট আফসানা মুচকি হেসে উত্তর দিলেন, আম্মা, আমার পছন্দের খাবার পোয়া মাছ। উত্তরে আমেনা বেগম বললেন, আজকে আফতাবরে বলবা তোমার জন্য পোয়া মাছ নিয়ে আসতে। রাতে তুমি আমার সাথে থাকবা, তোমারে রান্নাকরণ শিখাইয়া দিমনে, কেমন? আফসানা প্রথমে হালকা অবাক হয়। মাত্রই তো আসলাম, এখনই রান্নার কথা বলছে? তখনই আমেনা বেগম বলেন, কখন না কখন আমি মারা যাই, বাড়ির সবাই আমার হাতের রান্নার অনেক প্রশংসা করে। অনেকেই শিখতে চাইছে, কাউরে শিখাই নাই, কিন্তু তোমার এই সরল মুখখানা দেইখা অন্তরটা মায়ায় ভইরা গেল। কখন না কখন মারা যায়, তার তো কোনো ঠিক ঠিকানা নাই। তোমার পছন্দের পোয়া মাছ রান্নাটা যদি শিক্ষা রাখতে পারো, তাহলে যখন তখন রান্না খায়া ফেলতে পারবা। আফসানা অপলক দৃষ্টিতে তাকিয়ে আমেনা বেগমের কথাগুলো শুনছিল। এত অল্প দিনে আফসানার প্রতি আমেনা বেগমের এই অসীম মায়া আফসানাকে বারবার ভাবাচ্ছিল। মায়ের পরে কেউ আফসানাকে এত মায়া করেনি। প্রথমবার কেউ তাকে তার পছন্দের রান্না শিখাতে চাচ্ছে, যাতে সেটা সে সারা জীবন ব্যবস্থা করে নিতে পারে। রাতের বেলা আফতাব মাছ নিয়ে বাসায় ফেরে। আমেনা বেগম পরম যত্নে আফসানাকে মাছ কাটা থেকে শুরু করে ধুয়ে লবণ মরিচ মেখে সুন্দর মতো রান্না শিখাচ্ছে। আফসানা মেয়েটা এই যত্ন পেয়ে সুন্দর মতো শিখে নিচ্ছে আমেনা বেগমের হাতের রান্না। দূর থেকে তাকিয়ে দেখছেন আফতাব, তার বিবাহিত স্ত্রীকে তার মা পরম মমতায় রান্না শিখাচ্ছে। একজন পুরুষ হিসেবে এর চেয়ে আনন্দময় দৃশ্য আর হয়তোবা হতেই পারে না। আজ প্রথমবারের মতো রুমার সন্তানকে দেখতে যাচ্ছে আফসানা। আজ সে মহা খুশি। তার সাথে আফতাবও আছে। রুমা ইতিমধ্যে শহর ছেড়ে তার বাবার বাড়িতে এসেছে। এদিকে বিয়ের পর প্রথমবারের মতো শ্বশুর বাড়ি যাচ্ছে আফতাব। সবকিছু মিলিয়ে বেশ আনন্দময় মুহূর্ত। প্রথমবারের মতো রুমার সন্তানকে কোলে নিল আফসানা। দেখতে পুরোপুরি রুমার স্বামীর মতো হয়েছে। আফসানা রুমাকে বলল, আপু, তোর বাবুটা তোর মতো হইল না, হইল পুরা তোর জামাইয়ের মতো। কথাটি শুনে রুমা বেশ মজা পেয়েছিল। প্রায় অনেকদিন পর সবাইকে একসাথে পেয়ে মনটা ভরে উঠল রমিত সাহেবের। আজ তার সাথে তার কন্যা সন্তানেরা একত্রিত হয়েছে তার বাড়িতে। তার যেন খুশির কোনো শেষ সীমা নেই। আফতাবও ভীষণ খুশি। এত ব্যস্ততার মাঝেও সে আজ প্রথমবারের মতো তার শ্বশুর বাড়িতে এসেছে। আপ্যায়নের যেন কোনো কমতি নেই। আফতাব খুব গভীরভাবে লক্ষ্য করল, আফসানার মা তাকে নিজের সন্তানের মতোই আপ্যায়ন করছেন। আফসানার মার অঙ্গভঙ্গি, মন থেকে করা আপ্যায়ন আফতাবকেও বেশ মুগ্ধ করে। একটি বারের জন্য আফতাবের মনে হয়নি সে তার বাড়িতে নয়, বরং তার শ্বশুর বাড়িতে রয়েছে। আজ আফসানার মনটা বেশ ভালো। সে আফতাবকে একটি খুশির সংবাদ দিবে বলে অপেক্ষা করছে। গতকাল আফতাব তার ব্রিজের কাজের জন্য সিলেটে গিয়েছে। আজ তার ফিরে আসার কথা, কিন্তু ফেরার কোনো নামগন্ধই নেই। আফসানা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে। বারবার ফোন করে যাচ্ছে আফতাবকে, কিন্তু আফতাব তার ফোন ধরছে না। আফতাব মাঝে মাঝেই কাজে ব্যস্ততার জন্য ফোন ধরতে পারে না। তবে আফসানা আজ বেশ বিরক্ত হচ্ছে। আফতাবের প্রতি তার অপেক্ষার প্রহর ভাঙছেই না। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে রাত, অবশেষে আসলো আফতাব। আফসানা কোনো কথাই বলছে না আফতাবের সাথে। আফতাব তো এসেই বুঝে গেছে। বানু, কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? আফসানা রেগে যেন ফসফস করছে। তুমি কোনো কথাই বইলো না। তোমারে কতগুলো কল দিছি, একটা কলও তো ধরলা না। বুঝোই তো বানু, ব্যস্ততার কারণে ধরতে পারি নাই। আচ্ছা বলো, এখন এত ফুসফুস করতেছো কেন? আফসানা যেন কোনো কথাই বলছে না। আফতাব বারবার জিজ্ঞেস করার পরও আফসানা কোনো উত্তর না পেয়ে আফতাব চলে যেতে লাগে। তখনই আফসানা বলে ওঠে, আপনি বাবা হতে চলেছেন। কথাটি শুনে থমকে যায় আফতাব। সে যা শুনছে তা কি সত্যি? আফতাব বাবা হতে চলেছে? এই ছোট্ট জীবনে কত মানুষ থেকে আফতাব কত কথাই না শুনেছে, কিন্তু এই ছোট্ট একটি কথার অনুভূতি আফতাবকে খুশিতে কান্না করতে বাধ্য করছে। আফতাব কি উত্তর দিবে কিছুই ভেবে পাচ্ছে না।
সে শুধু কল্পনা করছে আফতাবের একজন সন্তান হবে, সে তাকে বাবা বলে ডাকবে। আফতাব তখন আফসানাকে কিছুই বলতে পারল না। প্রথমে উঠে বাইরে চলে গেল। নিবিড়ে তাকিয়ে রইল আকাশের দিকে কতক্ষণ। সৃষ্টিকর্তাকে ভীষণ ধন্যবাদ জানালো আফতাব। ঘরে ফিরে এসে আফসানাকে জড়িয়ে ধরল সে। তার কপালে চুমু খেয়ে মায়া কান্নায় ভাসিয়ে ফেলল নিজেকে। একজন পুরুষের জন্য সত্যি এই অনুভূতিটা ব্যাখ্যা করা খুব কষ্টের। আফতাব সেদিন প্রথমবারের মতো কেঁদেছিল, তবে সেই কান্নাটি ছিল ভীষণ আনন্দের। 1998 সালের 14 ডিসেম্বর। সকাল থেকে আফসানার বেশ যন্ত্রণা হচ্ছে, মাথা ঘোরা, বমি বমি ভাব। আফসানার প্রেগন্যান্সির আজ 8 মাস, কিন্তু তাও আফসানার বেশ যন্ত্রণা হচ্ছে। আফসানার অবস্থা খারাপ দেখে আমেনা বেগম বেশ চিন্তিত হয়ে পড়েন। আফসানাকে নিয়ে চিলেকোঠার রুমে চলে যান। আফতাবের বড় বোন শিউলিও তখন সেখানে উপস্থিত ছিলেন। আফতাবেরও টেনশন কমছে না। সে বারবার আল্লাহকে ডাকছে। জায়নামাজে বসে মা এবং সন্তান দুজনের সুস্থতার জন্য দোয়া করছেন। আফসানার প্রসব বেদনা বাড়তেই থাকে। এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় সে। আমেনা বেগমও আল্লাহকে ডাকতে থাকে। হঠাৎ শুনতে পাওয়া যায় কান্নার আওয়াজ। আফতাব খুশিতে চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথে ছুটে যায় আফসানার ঘরে। নিজের সন্তানকে প্রথমবারের মতো দেখছে। আফতাবের ছেলে হয়েছে। ফুটফুটে সন্তানের চোখের দিকে তাকিয়ে আফতাব আবারও আল্লাহর কাছে শুকরিয়া করে। সন্তানকে আমেনা বেগমের কাছে দিয়ে আফসানার পাশে বসে আফতাব নিজের স্ত্রীর চোখের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে আফসানা সুস্থ আছে কিনা। আফসানা তখন আফতাবের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। আফতাব বুঝে ফেলে আফসানা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। নিজের সন্তানকে প্রথমবারের মতো কোলে নেয় আফসানা। আফসানার প্রথম সন্তান 8 মাসের মাথায় দুনিয়ার আলো দেখেছে, তাই হয়েছেও বেশ ছোট। ছোট্ট মুখ, ছোট্ট মায়াবী চোখ, কান্না ভরা চেহারা। 16 বছর বয়সে মা হলো আফসানা। পরদিন আফতাবের বাড়িতে আফসানার বাবা মা সবাই আসেন। কোলে নিয়ে নানান খুনসুটিতে মেতে উঠছেন সবাই। নাম রাখা নিয়েও হচ্ছে বেশ খুনসুটি। কেউ বলছেন আলী, কেউ বলছেন আফতাবের ছেলের নাম আলিফ। অবশেষে মালেক সাহেব আফতাবের ছেলের নাম ঠিক করে। নাম রাখা হয় নিলয়। ছোট্ট নিলয় আস্তে আস্তে চোখ খুলে বাবা মার দিকে তাকায়। নিলয় এতটাই ছোট হয়েছিল যে আফতাব মাঝে মাঝেই নিলয়কে তার জ্যাকেটের পকেটে করে নিয়ে ঘুরে বেড়াত। আফতাব এবং আফসানার দিনগুলো বেশ ভালোই কাটতে থাকে নিলয়কে নিয়ে। কিন্তু হঠাৎ একদিন আফসানা লক্ষ্য করে নিলয়ের শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। সাথে সাথে আফতাবকে খবর পাঠানো হয়। আফতাব তার ব্রিজের কাজ রেখে দৌড়ে চলে আসে। দেখে নিলয় যেন কেমন করছে। মাত্র 5 মাস বয়স হয়েছে নিলয়ের। কখনো তো এরকম লাগেনি। সবসময় নিজের সন্তানকে সুস্থই মনে হয়েছে। নিলয়কে গ্রামের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখান থেকে তারা যথার্থ কোনো চিকিৎসা পায়নি। কি করবে না করবে বুঝতে পারছিল না আফতাব। তখনই বাড়ির পাশের এক রহিমা কাকি জানালেন নিলয়কে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার জন্য। আফতাব কিছু বুঝে উঠতে পারছিল না। ছোট্ট নিলয়কে নিয়ে এবং আফসানাকে সঙ্গে করে নিয়ে রাত 2টার সময় বাইকে করে রওনা হয় কবিরাজের উদ্দেশ্যে। কবিরাজ নিলয়কে দেখে প্রথমে কোনো সমস্যার কথা জানায় না। অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর কবিরাজ আফতাবকে জানায় নিলয়ের বুকে নাকি রক্ত জমাট হয়ে গেছে, তার এই অশুভ রক্তগুলোকে বের করতে হবে। আফতাব তখন কবিরাজকে বলে, আপনার যা খুশি করেন, আমার সন্তানকে আগে বাঁচান। তখন তার হাতে সুতো নিয়ে নিলয়ের আঙুলে বাঁধতে থাকে কবিরাজ। আঙুলের জায়গায় জায়গায় রক্ত জমাট হয়ে যায়। আফতাব এবং আফসানা বসে বসে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখছিল। তার ছোট্ট নিলয়ের ছোট ছোট আঙ্গুলগুলোতে সুতো বেঁধে রেখেছে কবিরাজ, এবং রক্তগুলো জমাট হয়ে কালো না হওয়া পর্যন্ত থামছেই না। এই বিভৎস দৃশ্য আফতাবের সহ্য হচ্ছিল না। তারপরও সে সহ্য করে বসেছিল সেখানে। নিলয়ের আঙুলে ছোট্ট করে সুই দিয়ে রক্তগুলোকে বের করা হয় এবং রক্তগুলোকে অশুভ রক্ত বলে চালিয়ে দেয় কবিরাজ, এবং হাতিয়ে নেয় প্রায় 500 টাকা। কবিরাজ বললেন, সকালের ভিতরে নিলয় পুরোপুরি সুস্থ হয়ে যাবে, এখন দুধ খাইয়ে দিবেন। বাড়িতে এসেও আফসানা তাই করে। দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় নিলয়কে। সকাল হতে হতে আফসানা লক্ষ্য করে নিলয়ের কোনো পরিবর্তন নেই। চিন্তার যেন কোনো অবসান ঘটছে না। কোনো মায়ের পক্ষে নিজের সন্তানকে এমন দেখা সম্ভব নয়। নিঃশ্বাস নিতে পারছে না, শরীর হলুদ বর্ণ হয়ে যাচ্ছে। আফতাবকে আবারও ডেকে পাঠানো হয়। আফতাব আর কিছুই বুঝে উঠতে পারছে না সে কি করবে। সাথে সাথে মসজিদে ছুটে যায় আফতাব। কিছু টাকা দান করে, মানুষের কাছে দোয়া চাইতে থাকে।
সে সময় অনেকে বলে নিলয়ের নাকি হেঁচকি রোগ হয়েছে, এ রোগ হলে নাকি মানুষকে রোদে শুকাতে হয়। আফসানা কিচ্ছু না ভেবে নিলয়কে রোদে দিয়ে দেয়। তারপরও কোনো পরিবর্তন আর দেখা পায় না। মানুষ একের পর এক কথাবার্তা বলতে থাকে নিলয়কে নিয়ে। আফসানা অস্থির হয়ে যায়, এ ডাক্তার থেকে সে ডাক্তার, কিন্তু নিলয়ের সমস্যা কেউই ধরতে পারছে না। একটা সময় সবার কাছেই মনে হচ্ছিল নিলয় হয়তোবা আর বাঁচবে না। আফসানাও নিজেকে শান্ত রাখতে পারছে না। মানুষের কাছে নিজের সন্তানকে এভাবে মরে যেতে দেখে কোনো মাই হয়তোবা ভালো থাকতে পারবে না। তবে আমেনা বেগম সে সময় আফসানাকে অনেক বিশ্বাস জুগিয়েছিলেন। সে বারবার আফসানাকে বলতেন, বৌমা, তুমি এত চিন্তা করো না, আল্লাহ দেখবা সব ঠিক করে দিব। আমেনা বেগমের এই ছোট্ট কয়েকটি শব্দ আফসানাকে ভেতর থেকে সাহস জাগিয়ে তোলে। আফসানা কোনোভাবেই হাল ছাড়তে রাজি নয়। সে নিলয়কে নিয়ে একের পর এক কবিরাজের কাছে যায়, কিন্তু কোনো কাজ হয় না। আফতাব তখন তার ব্রিজের ডিজাইনের কাজে জরুরি ভিত্তিতে ঢাকা চলে যায়। ঢাকা যাওয়ার পর তার কাজে কোনোভাবেই মনোযোগ দিতে পারছিলেন না আফতাব। তখনই তার বন্ধু ফয়সাল এসে তার কাঁধে হাত রাখে এবং আফতাব থেকে সকল সমস্যা শুনে ফয়সাল বলে আজই রাফসানাকে এবং নিলয়কে নিয়ে ঢাকা চলে আসতে। সে সময় খুব বড় মাপের একজন প্রফেসর ছিলেন, প্রফেসর ডাক্তার সাইফুল্লাহ সালেহ। ফয়সালের কাছ থেকে সেই ডাক্তারের খবর শুনে আফসানা এবং নিলয়কে নিয়ে পরদিনই ঢাকায় চলে আসে আফতাব। ডাক্তার সাইফুল সকল কিছু শুনে বেশ অবাক হয়। কবিরাজের পর কবিরাজের কাছে গিয়েছে তারা, অথচ ভালো ডাক্তারের কাছে আসার কথা একবারও ভাবেনি। সাইফুল্লাহ অবাক হয়ে বলেন, আপনারা ডাক্তার থেকে বেশি কবিরাজের উপর বিশ্বাস করেন। আমি আপনার ছেলের চোখ দেখেই বুঝতে পারছি ওর আসলে সমস্যাটা কি। ওর সমস্যা তেমন জটিল কিছু না, খুব সহজে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তবে আপনাদের বিশ্বাস দেখে আমি খুব অবাক হলাম। আফতাব এবং আফসানা যেন থমকে গেল। ডাক্তার বলছে খুব ছোট্ট সমস্যা। এই ছোট্ট সমস্যা নিয়েই নাকি তারা কবিরাজের পর কবিরাজের কাছে গিয়েছে। আর কত মানুষ তো ধরেই নিয়েছিল নিলয় নাকি আর বাঁচবেই না। আফতাব সাথে সাথে জিজ্ঞেস করলো, সাইফুল স্যার, কি হয়েছে আমার ছেলের? ডাক্তার সাইফুল তখন হেসে উত্তর দিলেন, সাধারণত মানুষের ফুসফুস থেকে বাতাস বের হতে যতটুকু জায়গা প্রয়োজন আপনার সন্তানের সেই জায়গা থেকে সামান্য কিছুটা বেশি রয়েছে, যার কারণে তার নিঃশ্বাস নিতে কিছুটা সমস্যা হচ্ছে। মানে হচ্ছে আমরা স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিলে যতটুকু বাতাস বের হয় আপনার ছেলের তার চাইতে কিছুটা বেশি বের হয়। এটা তেমন কোনো সমস্যা না, ওষুধ খেতে খেতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আফতাব এবং আফসানা যেন নিজের প্রাণ ফিরে পায়। আফসানা খুশিতে আত্মহারা হয়ে যায়। যে সমস্যাকে তারা এত বড় সমস্যা ভেবেছিল তা আসলে খুবই সামান্য ছিল। ডাক্তারের কাছ থেকে ওষুধের লিস্ট নিয়ে বাড়িতে চলে যায় আফতাব এবং আফসানা। ওষুধ খাওয়াতে থাকে নিলয়কে এবং নিলয় আস্তে আস্তে সুস্থের পথে হাঁটতে থাকে। নিলয়ের এই ঘটনা থেকে আফসানা বুঝতে পারে আল্লাহর উপর ভরসা আসলে কতটা গুরুত্বপূর্ণ জিনিস। আফসানা যদি অন্য সবার মতো ভেবেই নিত তার নিলয় বাঁচবে না, আজকে হয়তো অবহেলার কারণে ভিন্ন চিত্র হতে পারত। কিন্তু আমেনা বেগমের দেওয়া সাহসের কারণে আফসানা বুঝতে পেরেছে খুব সহজেই হাল ছেড়ে দিলে মানুষ সহজেই হেরে যায়।